স্বাভাবিক হচ্ছে চট্টগ্রাম। বিমান ও রেল যোগাযোগ চালু। উত্তর পূর্বের কয়েকটি জেলার বন্যা পরিস্থিতির অপরিবর্তিত। বিরোধী দলের অনুপস্থিতিতে সংসদে 1,91,738 কোটি টাকার বাজেট পাস। রাজনৈতিক হস্তক্ষেপে গ্রামীণ ব্যাংকের সক্রিয়তা নষ্ট হবে। ব্যাংক রক্ষায় সবার সহযোগিতা চাইলেন ডক্টর ইউনূস। টাই ব্রেকারে পর্তুগালকে বিদায় দিয়ে আবারও ইউরো ফুটবলের ফাইনালে শিরোপাধারী স্পেন। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ প্রত্যেককে এনটিভির সন্ধ্যার খবরে। শুনছিলেন AKS TMT বার শিরোনাম। পুরো খবরে আপনাদের সাথে আছি আমি মুনিরুল ইসলাম। টানা বর্ষণে দুদিন অচল থাকার পর স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি। রানওয়ে থেকে পানি নেমে যাওয়ায় সকাল থেকে শুরু হয়েছে বিমান চলাচল। আর ক্ষতিগ্রস্ত সীতাকুণ্ড ব্রিজ আংশিক মেরামতের পর আজ রাত থেকে শুরু হবে ঢাকা চট্টগ্রাম রেল যোগাযোগ। অন্যদিকে রানওয়েতে জলাবদ্ধতার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ সিটি কর্পোরেশনকে দায়ী করেছে। তবে এজন্য অতিবৃষ্টিকে দায়ী করেছেন সিটি মেয়র। এদিকে পাহাড় ধসে কুলসি আকবর শাহ এলাকা থেকে সকালে আরও একটি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে পাহাড় ও দেয়াল ধসে মৃতের সংখ্যা দাঁড়ালো 82 জনে। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের পাঠানো রিপোর্ট। একদিনের প্রবল বর্ষণ আর জলাবদ্ধতার কারণে 2 দিন বন্ধ থাকে চট্টগ্রাম আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দর। বন্ধ হয়ে যায় বন্দরনগরীর সাথে দেশ বিদেশের যোগাযোগ। বিমান যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েন শত শত যাত্রী। রানওয়েতে পানি জমে যাওয়ার জন্য পতেঙ্গা এলাকার 3টি খাল ভরাট ও দখলসহ নানা কারণে সৃষ্ট জলাবদ্ধতাকে দায়ী করেছেন এলাকাবাসী। থেকে 8 নম্বর পর্যন্ত অপরিষ্কার। এই খালগুলো সাফ করতে হবে, তারপরে এয়ারপোর্টের পানিগুলো যাবে। এটা সিভিলেশনে যাইয়া মনে করে খালগুলি পরিষ্কার করিয়া যে ঘাসগুলি নাটিয়ে গেছে গাছগুলিকে মনে করে সিভিলেশনের উদ্যোগ নিতে হবে, তারপর রানওয়ের পানিগুলি নামিয়ে আসবে। চিকন পাইপ এখানে দিচ্ছে, সেগুলো দিয়ে পানি সরতেছে না। পুরো মানুষ এগুলো পরিবেশ প্রতিবন্ধী, এই পানিবন্দী হয়ে যেতেছে। বিভিন্ন চেষ্টায় রানওয়ে থেকে পানি সরানোর পর বৃহস্পতিবার বিমান চলাচল স্বাভাবিক হলেও জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের ব্যর্থতাকে দায়ী করেন বিমান কর্তৃপক্ষ। গত কয়েকদিনের অতি বর্ষণে আমাদের এয়ারপোর্ট এবং এর আশেপাশের এলাকা প্লাবিত হয়ে গেছে অলমোস্ট। সেই প্রেক্ষিতে আমাদের রানওয়েতেও পানি উঠেছিল এবং আমরা অপারেশন বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলাম, যে ভবিষ্যতে যাতে এর পুনরাবৃত্তি না হয় এই জন্য আমাদের এলাকার বাইরে সিটি কর্পোরেশনের যে সমস্ত এরিয়া আছে এই সমস্ত এরিয়াতে পয় নিষ্কাশন ব্যবস্থা যাতে সুন্দর করা যায় এই বিষয়টা যাতে স্পেশালি সবাই নজর দেয়। তবে সিটি মেয়র জানিয়েছেন অতিবর্ষণের ফলে সৃষ্ট বন্যায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। না, এটা প্রবল বর্ষণে চট্টগ্রাম বন্দর বন্ধ ছিল, এয়ারপোর্ট বন্ধ ছিল, সব কিছু তো বন্ধ ছিল এখানে। সেটা সিটি কর্পোরেশনকে আজকে দায়ী করেছে, পেপারে দেখেছি। কিন্তু আজকে একটা আমি ফ্যাক্স পেয়েছি বিমানবন্দর থেকে ওনাকে বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করার জন্য। আমি আমাদের কর্তৃপক্ষকে বলে দিয়েছি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য। 2007 সালের পর এবারই একদিনে সর্বোচ্চ 463 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে শুধু বিমানবন্দর নয়, পুরো চট্টগ্রামই তলিয়ে যায় পানির নিচে। এদিকে রাতে চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ পুনঃস্থাপিত হচ্ছে বলে জানিয়েছেন যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের। বিকেলে রাজধানীর সেতু ভবনে সাংবাদিকদের তিনি জানান, চট্টগ্রামের ভাটিয়ারীতে অতিবর্ষণে ভেঙে পড়া ব্রিজটির একটি অংশ চলাচল উপযোগী করা হয়েছে। ওই ব্রিজের ওপর দিয়ে আজ রাতে চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেট অভিমুখে শুধুমাত্র যাত্রীবাহী ট্রেন চলবে। ব্রিজের অন্য অংশ মেরামত হলে দিন 15-এর ভেতর মালবাহী ট্রেনও চলাচল শুরু সম্ভব হবে বলে জানান মন্ত্রী। আজ রাত থেকেই ঢাকা চট্টগ্রাম, চট্টগ্রাম ঢাকা, চট্টগ্রাম সিলেট, সিলেট চট্টগ্রাম এই ট্রেন চলাচল আজ রাত থেকেই স্বাভাবিকভাবে চলাচল শুরু হবে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় নদ নদীর পানি বাড়লেও অপরিবর্তিত রয়েছে উত্তর পূর্বের জেলাগুলোর বন্যা পরিস্থিতি। আর এ পরিস্থিতির উন্নতি হয়েছে কক্সবাজার ও বান্দরবানে। তবে সকাল থেকে বান্দরবান, চট্টগ্রাম সহ অভ্যন্তরীণ 4টি রুটে যানবাহন চলাচল শুরু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রবল বর্ষণ ও উজানের পানিতে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা সহ 16টি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। 7 দিন ধরে তলিয়ে আছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে জেলার 35টি ইউনিয়ন। এসব এলাকায় দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্য ও বিশুদ্ধ পানির চরম সংকট।
পানি নামবের বাইনি আনবের বাইনি খাওয়ার বাইনি খাওয়ার বাইনি। পানি বাড়ছে যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টেও। এরই মধ্যে পানিতে তলিয়ে গেছে সদর উপজেলার 6টি সহ জেলার 15টি গ্রাম। আর যমুনার পানি বেড়ে জেলার কাজীপুর ও চৌহালি উপজেলার বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে ভাঙন। আর জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলায় বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবে যাওয়ায় আটকা পড়েছে 30টি গ্রামের প্রায় 25,000 মানুষ। পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ছাতক সিলেট সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়াও সিলেট শহরের বেশ কয়েকটি এলাকায় রাস্তাঘাট পানিতে তলিয়ে আছে। কানাইঘাট ও গোয়াইনঘাট উপজেলায় পানি কমেছে, তবে সিলেটের অন্য 9টি উপজেলায় 10 লাখ মানুষ এখনো পানিবন্দী। আর কি দিন যাইতেছে, পানি বনি কিচ্ছু নাই। আমরা কোনটা সাহায্য পাইতাম না, আমরা তো বন্যা কলতা নিলিগে আমরা কিলা খাইতাম, কিলা বাঁচতাম। কক্সবাজারের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও জেলার 4 উপজেলার 3 লাখ মানুষ এখনো পানিবন্দী। নতুন করে প্লাবিত হয়েছে চকরিয়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম। অন্যদিকে সদর উপজেলার পিএমখালীর মাইজপাড়া থেকে ঢলের পানিতে ভেসে যাওয়া নিখোঁজ এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। আর কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও এলাকার বিধ্বস্ত নাছির ব্রিজটি চলাচল উপযোগী করার কাজ করছে সেনাবাহিনী। গত কয়েকদিনের বৃষ্টিতে আমাদের যে ক্ষতিটা এখানে হয়েছে সেগুলো আমরা এখানে আসছি যে কি অ্যাসেস করছি, এখানে কিভাবে আমরা এটাকে ওপেন করতে পারি সেগুলো নিয়ে আমরা এখনো কাজ করছি। বান্দরবানে বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে, তবে বান্দরবান চট্টগ্রামের প্রধান সড়কের দৈদারহাট এলাকার রাস্তা এখনো বন্যার পানিতে তলিয়ে আছে। প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতিতেই জাতীয় সংসদে 2012-13 অর্থ বছরের জাতীয় বাজেট পাশ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্পিকার আব্দুল হামিদ অ্যাডভোকেটের সভাপতিত্বে সংসদে 1,91,738 কোটি টাকার এই বাজেট প্রস্তাব কণ্ঠভোটে পাশ হয়। মারুফ রানীর রিপোর্ট। 7.2% অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের চতুর্থ বাজেট পাশ হল জাতীয় সংসদে। তবে এ সময় উপস্থিত ছিল না প্রধান বিরোধী দল, তাই বাজেটের উপর তাদের ছাঁটাই প্রস্তাবগুলো উত্থাপন হয়নি। কেবল স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিমের আনা 8টি প্রস্তাব নিয়ে আলোচনা হলেও তার একটি প্রস্তাবও গ্রহণ করা হয়নি। এ সময় ফজলুল আজিম সরকারের জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধি এবং ভারতের সাথে কূটনৈতিক সাফল্য নিয়ে প্রশ্ন তুলে তার জবাব দেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ওনার কি সফলতা সেটি আজকে প্রশ্নবিদ্ধ। ভারতকে উনি সব উজাড় করে দিয়ে দিলেন, কিছু বাকি নেই, উজাড় করে দিয়ে দিয়েছেন। শুদ্ধ বাংলা ভাষায় বলতে গেলে পেলেনটা কি, হি গট নাথিং, শি গট নাথিং। টিপাই মুখ এখন নাকি যৌথ তদন্ত হবে, কি হবে জানি না। বাদ দেন তিস্তা পানি চুক্তি যেদিন উনি রাতে বললেন সকালে হবে, সেই সকাল আজকে 9 মাস হয়ে গেছে, সকাল আর হয়নি। মাননীয় স্পিকার, আপনারা কি বলতে পারবেন আপনারা কোনো একটি পানি চুক্তি করেছেন কিংবা করার উদ্যোগ নিয়েছেন কোনোদিন? তাও তো নেননি। আমাদের স্বার্থের পরিপন্থী কোনো কিছু টিপাই মুখ বাদে হবে না, তখন সেটিকে গ্রহণ করা যেতে পারে এবং আমরা সেটি গ্রহণ করেছি। আমরা কিন্তু গ্রহণ করেই থেমে থাকিনি মাননীয় স্পিকার। আমরা বলেছি আমরা একটি যৌথ একটি সমীক্ষাও চাই, আমরা দেখতে চাই যে আসলেই আমাদের কোনো ক্ষতি হবে কি না। 2012-13 অর্থ বছরের বাজেটের জন্য 56টি মঞ্জুরি দাবি উত্থাপিত হয় এবং ছাঁটাই প্রস্তাবের সংখ্যা ছিল 811টি। এরপর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আগামী বছরের অর্থ খরচের জন্য অনুমোদন চেয়ে নির্দিষ্টকরণ বিল 2012 উত্থাপন করেন। নির্দিষ্টকরণ বিল 2012 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। জয়যুক্ত নির্দিষ্টকরণ বিল 2012 সংসদে পাশ হলো। আর এই বিল পাশের মাধ্যমে 1 জুলাই থেকে নতুন অর্থ বছরের বাজেট কার্যকর হবে। মারুফ রানী, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, মহাজোট সরকারের দুর্নীতি, অযোগ্যতা আর অদক্ষতার কারণে আগামী অর্থ বছরের বাজেটে ব্যর্থ হতে বাধ্য। কারাগারে আটক দলের তরুণ নেতাদের জামিনের পরও রিমান্ডের নামে নির্যাতনের প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন। তিনি বলেন, পাশ হওয়া বাজেটে জনগণের কল্যাণে কিছুই নেই। নির্দলীয় সরকারের দাবি মেনে নিতে আবারও ক্ষমতাসীন দলের প্রতি আহ্বান জানান মওদুদ। বলেন, একগুঁয়েমির কারণে গণতন্ত্র বিপন্ন হলে নিশ্চিহ্ন হয়ে যাবে আওয়ামী লীগের রাজনীতি। বেগম খালেদা জিয়াকে মাইনাস করা নিয়ে জাসদ নেতা হাসানুল হক ইনুর বক্তব্যের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, মহাজোটই মাইনাস হয়ে যেতে পারে।
সেই বাজেট কখনো ঊর্ধ্বমুখী হতে পারে না। এবং সেই জন্য এই এমন কোনো প্রকল্প নাই যে প্রকল্পে এই দুর্নীতির অভিযোগ নাই। আজকে সেই কারণেই গত বছর তারা বাজেট তাদের ব্যর্থ হয়েছে এবং এই বছরের বাজেটও ব্যর্থ হবে দুর্নীতির কারণে, অব্যবস্থার কারণে, অনভিজ্ঞতার কারণে, অদক্ষতার কারণে এবং সরকারের মৌলিক যে বিষয় সেটা হলো গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার ব্যাপারে তাদের ব্যর্থতা, সংসদকে পরিচালনা করার ব্যাপারে তাদের ব্যর্থতা, সেই কারণেই আজকে এই বাজেটও ব্যর্থ হতে বাধ্য। গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ারের পরিমাণ 25 থেকে নেমে 3% দাঁড়িয়েছে উল্লেখ করে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস আবার অভিযোগ করেছেন রাজনৈতিক হস্তক্ষেপের ফলে গ্রামীণ ব্যাংকের স্বকীয়তা নষ্ট হবে। সকালে সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রে সামাজিক ব্যবসা 2012 এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় তিনি গ্রামীণ ব্যাংক সংক্রান্ত তদন্ত কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে রাখা বক্তব্যে গ্রামীণ ব্যাংককে রক্ষায় তিনি সবার সহযোগিতা কামনা করেন। ওজাইর ইবনে ওমরের রিপোর্ট। এভাবেই ৭২তম জন্মদিনে ডক্টর ইউনূসকে উষ্ণ অভিনন্দন জানান সামাজিক ব্যবসার তৃতীয় সম্মেলনে যোগ দিতে আসা দেশি বিদেশি অতিথিরা। ১৯টি দেশের ৬০০ শিক্ষার্থীর উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় ডক্টর ইউনূস বলেন, যে কোনো সামাজিক সমস্যা দূর করাই সামাজিক ব্যবসার মূল কথা। মুনাফা তৈরির জন্য নয়, এই ব্যবসা থেকে আসা লভ্যাংশ পুনর্বিনিয়োগ হবে এই ব্যবসাতেই। আর এনজিও কার্যক্রমের সাথে সামাজিক ব্যবসার পার্থক্য বোঝাতে গিয়ে তিনি বলেন, এনজিওতে অনুদানের টাকা একবারই ব্যবহৃত হয়, কিন্তু সামাজিক ব্যবসায় টাকা পুনর্বিনিয়োগ হয়। The whole basis of social business is every individual has unlimited capacity, unlimited power. And if we use this unlimited power, we can change everything around us. আমরা ডিসেবলদেরকে নিয়ে মেইনলি একটা আইটি ফার্ম অ্যান্ড ট্রেনিং সেন্টার প্ল্যান করেছিলাম। আইটি ফার্মটাতে খুব ছোট ছোট কাজ যেমন গ্রাফিক্স ডিজাইনিং, ডেটা এন্ট্রি, ফটোগ্রাফি এই টাইপের কাজগুলোকে ফোকাস করা হবে। এগুলো ডিসেবলরা করবে। To go from just a crop into probably a drink or a paste and things like that, things that they will not imagine in a small village, you know, and that's amazing. So it's going to grow and it's going to be very, very important. I'm convinced of that. I don't believe that it will replace everything else, but it will also be an addition to how society functions. উদ্বোধনী অনুষ্ঠান শেষে ডক্টর ইউনূস সামাজিক ব্যবসার স্টলগুলো ঘুরে দেখেন। এ সময় গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে তার শঙ্কা প্রকাশের কারণ জানতে চান সাংবাদিকরা। এইটা বর্তমান আইন কাঠামোতে যা যা আছে সে কাঠামো পরিবর্তন করলে যদি গরিবের মালিকানা নিয়ে যাওয়া হয়, এটা একটা ভুল কাজ হবে, একটা চরম ভুল কাজ হবে। এই ভুলটা যেন আমরা না করি, সেজন্য আমি দেশের মানুষের কাছে আবেদন করেছি, আপনারা সরকারকে বোঝান এই ভুল কাজটা যেন না করে। ঋণগ্রহীতার সংখ্যা ক্রমে বেড়েছে, তারা শেয়ার ক্রমেই কিনে গেছে, কাজে তাদের পরিমাণটা বেড়ে গেছে। কাজে বেড়ে যাওয়ার ফলে প্রকৃত অবস্থা হচ্ছে ৯৭% মালিকানা সদস্যদের কাছে এবং ৩% হলো সরকারের কাছে। যদিও সরকার আজকেও পয়সা দেয়, আজকে ২৫% হয়ে যেতে পারে, কিন্তু সরকার যদি আর টাকা না দেয়, এটা কি একসময় গিয়ে শূন্যের কমে কমে শূন্য তো কিছু দিয়েছে, যখন শূন্য হবে না শূন্যের কাছাকাছি যেতে থাকবে। ওজাইর ইবনে ওমর, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। পদ্মা সেতু নির্মাণের ব্যাপারে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে খসড়া প্রস্তাব গ্রহণ করেছে যোগাযোগ ও রেলমন্ত্রী। বিকেলে সেতু ভবনে এই খসড়া প্রস্তাব দেন বাংলাদেশে সফররত মালয়েশীয় সরকারের ভারত ও দক্ষিণ এশিয়ার অবকাঠামো বিষয়ক বিশেষ দূত দাতো সেরি স্যামি ভেলু নেতৃত্বাধীন প্রতিনিধি দল। এই খসড়া প্রস্তাব যাচাই বাছাই করে জাতীয় অর্থনৈতিক স্বার্থ বিবেচনা করে সরকার পদ্মা সেতুর ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ফাহাদ মুহাম্মদ। পদ্মা সেতু নির্মাণের ব্যাপারে মালয়েশিয়ার আগ্রহ ছিল অনেক আগে থেকেই। এ ব্যাপারে দুদেশের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি হয়েছে মালয়েশিয়াতে। এর পরপরই মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে দেওয়া হয়েছিল চুক্তি বিষয়ক প্রস্তাবনা। আর সেই প্রস্তাবনার ভিত্তিতে আজ চূড়ান্ত খসড়া প্রস্তাব দিয়েছে মালয়েশীয় সরকার। মালয়েশীয় সরকারের ভারত ও দক্ষিণ এশিয়ার অবকাঠামো বিষয়ক বিশেষ দূত সামি ভেলু এই খসড়া প্রস্তাব তুলে দেন যোগাযোগ ও রেলমন্ত্রীর হাতে। প্রস্তাব আমরা খুঁটিনাটি পরীক্ষা নিরীক্ষা করে দেখব। আমাদের এখানে স্বার্থ আছে, এগুলো অ্যাকোমোডেট করতে হবে। কিছু কিছু পয়েন্টস অফ ডিফারেন্সও থাকতে পারে, সেগুলো সর্ট আউট করতে হবে। যে ভিন্ন মতও থাকতে পারে, ভিন্ন মত যেখানে আমরা তো আমাদের জনগণের স্বার্থ দেখব, তারাও দেখবে। তারা যেহেতু এই ব্রিজটা করে দিচ্ছে, তাদেরও এখানে স্বার্থ আছে, আর্থিক স্বার্থের সংশ্লেষ আছে।
মালয়েশীয় সরকারের এই খসড়া প্রস্তাব দেখে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে আলোচনা করে জাতীয় ও অর্থনৈতিক স্বার্থ বিবেচনা করে পদ্মা সেতুর ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার, জানালেন যোগাযোগ মন্ত্রী। যত ইন্টারেস্টই থাকুক, আলাপ আলোচনার মধ্য দিয়ে যদি হাই ইন্টারেস্ট লোতে চলে যায় অসুবিধে, একেবারে স্রেফ এক কথা, আমাদের জাতীয় স্বার্থ, আমাদের অর্থনৈতিক স্বার্থ, আমাদের জনগণের স্বার্থ, সেটা হলো ভেরি ইম্পর্টেন্ট। আর পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু করতে না পারলে মন্ত্রী পদত্যাগ করবেন। কিছুদিন আগে মিডিয়াতে এমন গুঞ্জনের ব্যাপারে মুখ খুললেন যোগাযোগ মন্ত্রী। গত তারিখে বললাম যে আমি যদি এ সময়ের মধ্যে না করতে পারি তাহলে একজন পলিটিক্যাল লিডারের যা করা উচিত আমি তাই করব। এর অর্থ কি পদত্যাগ? এটা আমার প্রতি প্লিজ অবিচারটা করবেন না। এখানে নানানমুখী ব্যাপার আছে, সমস্যা আছে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। ইউরো প্রসঙ্গ। পারল না পর্তুগাল। স্পেনের অদম্য মনোভাবকে দমাতে পারলেন না ক্রিস্টিয়ানো রোনালদোরা। গতরাতে দোনেৎস্কে অনুষ্ঠিত ম্যাচের নির্ধারিত অতিরিক্ত সময়ে গতবারের চ্যাম্পিয়নদের আটকে দিয়েছিল তারা। তবুও গোল না হওয়ায় খেলা গড়ায় টাই ব্রেকে। সেখানে 4-2 গোলে পর্তুগালকে হারিয়ে ফাইনালে উঠে যায় স্পেন। এ নিয়ে টানা তৃতীয় বড় টুর্নামেন্টের ফাইনালে খেলবে তারা। আজ জার্মানি ইতালি দ্বিতীয় সেমিফাইনাল জয়ীর সঙ্গে 1 জুলাই শিরোপা লড়াইয়ে নামবে স্পেন। ডেস্ক ফর এনটিভিতে। সরকারের ভুল নীতির কারণে বিদ্যুতের উৎপাদন খরচ বেড়েছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ দায় জনগণ নেবে না, ফের বিদ্যুৎ বিল বাড়ালে তা প্রতিরোধ করা হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন ডক্টর মোশাররফ। তিনি বলেন, সর্বক্ষেত্রে ব্যর্থ সরকার এখন জনগণ থেকে বিচ্ছিন্ন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ 30টি আসন পাবে না বলে মন্তব্য করেন বিএনপির বর্ষিয়ান নেতা। বাজেট আলোচনায় প্রধানমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করে ডক্টর মোশাররফ বলেন, বেগম জিয়ার ক্ষমতা হারানোর বেদনা নেই, বরং দেশের জনগণ বেগম জিয়াকে আবারও ক্ষমতায় নিতে প্রস্তুত। নির্বাচনকে সামনে রেখে জনগণকে ধোঁকা দেওয়ার জন্য বিশাল বাজেট করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, এতে দেশের অর্থনীতি আরও বিপর্যস্ত হবে। জবাব দেন বিদ্যুৎ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যেরও। উৎপাদন মূল্য বেড়েছে, কিন্তু আপনি বলেন নাই কেন উৎপাদন মূল্য বেড়েছে। উৎপাদন মূল্য বেড়েছে রেন্টাল এবং কুইক রেন্টাল এই পাওয়ার প্ল্যান্ট স্থাপনের জন্য, আপনাদের ভুল নীতির জন্য। তার জন্য খেসারত দিতে হবে জনগণের। আমরা আজকে হুঁশিয়ার করে দিতে চাই সরকারকে যে আপনারা বিদ্যুৎ দিতে পারেন না মানুষকে, আবার যদি বিদ্যুতের বিল, আপনারা বিদ্যুতের দাম আবার যদি বৃদ্ধি করেন তাহলে এদেশের জনগণ এর প্রতিবাদ রুখে দাঁড়াবে। বিদ্যুৎ খাতের সুশাসন নিয়ে যেসব বিশেষজ্ঞ কথা বলেন তাদেরকে পর্যাপ্ত জ্ঞান অর্জন করে কথা বলার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী। দুপুরে রাজধানীর পিডিবি ভবনে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন। এ সময় উপদেষ্টা জানান, ধীরে ধীরে বিদ্যুতের দাম বাড়ানো হবে, তবে উৎপাদনের ক্ষেত্রে তেলের পরিবর্তে গ্যাস ও কয়লার ব্যবহার বাড়ালে তা সহনীয় থাকবে। মুকসিমুল আহসানের রিপোর্ট। আসছে অর্থবছরে বিদ্যুতের বাণিজ্যিক উন্নয়ন, দাম কমানো সহ ব্যবস্থাপনা ও জবাবদিহিতার লক্ষ্যে 10টি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা সমালোচনা করেন বিশেষজ্ঞদের। বিদ্যুৎ খাত নিয়ে কথা বলার আগে পর্যাপ্ত জ্ঞান অর্জনেরও পরামর্শ দেন তিনি। যারা সুশাসন নিয়ে কথা বলেন, সুশাসন সম্বন্ধে হাউ ইট ট্রান্সলেটস টু ডিফারেন্ট এন্টিটি, তাদের কোনো ধারণা নেই। যদি আপনি বিদ্যুৎ ক্ষেত্রে সুশাসনের কথা শুনেন, যারা বিশেষজ্ঞ বলে দাবি করেন, তারা দেখবেন সিস্টেম লসের বাইরে কিছু একটা কিছু করতে হলে তার ব্যাপারে তো জ্ঞান দেবো। আমরা তো জ্ঞান ছাড়াই কথা বলবো। রিটেল আমাদের সবচেয়ে বড় যারা মুখরা, যারা তারা জ্ঞান ছাড়াই কথা বলবো। আমি মনে করি যে এখানে তারা আসলে তারাও জানলেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌফিক ইলাহি চৌধুরী জানান, পর্যায়ক্রমে বিদ্যুতের দাম বাড়ানোর কথা, তবে সহজলভ্য করতে উৎপাদনে তেলের বিকল্প ব্যবহারের কথাও জানান তিনি। গ্যাসের উৎপাদন যদি বাড়ে তাহলে এদিক থেকে আমরা একটা পজিটিভ হেল্প পাচ্ছি। আর আপনারা দেখেছেন কয়লার 3টা সই হল। যখন আমাদের মিক্সের মধ্যে আস্তে আস্তে তেল কমে যাবে, যে কষ্ট হবে, সেটা আমরা আশা করতেছি বর্তমান কষ্টের হয়তো নিচেই আসতে হবে। সবচেয়ে স্বল্প দামে, সবচেয়ে ভালো প্রযুক্তি দিয়ে, সবচেয়ে ভালো
অর্গানাইজেশন দিয়ে সেবা করছে। প্রান্তিক মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার কার্যকর পদক্ষেপ হাতে নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। লন্ডনে বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা করেছে অজ্ঞাত পরিচয় দুই বাংলাদেশি যুবক। বুধবার বাংলাদেশ সময় রাত 1টায় ব্যায়ামাগার থেকে পূর্ব লন্ডনের বেকন্ট্রি এলাকায় নিজের বাসায় ফেরার পথে হামলা শিকার হন সুপ্রিম কোর্টের এই বিচারপতি। দুই যুবক তার মাথায় কাগজের ফাইল দিয়ে আঘাত করে। পরে শামসুদ্দিন চৌধুরী চিৎকারে হামলাকারীরা পালিয়ে যায়। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী bdnews24.com-কে বলেন, আমাকে ভয় দেখানোর জন্যই এই হামলা চালানো হয়েছে। দুর্নীতি দমন কমিশনে সাংবাদিকদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া যখন তখন কমিশনে প্রবেশ করা যাবে না। দুপুরে দুদক কার্যালয়ে আকস্মিক এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা। তিনি জানান, তথ্য অধিকার আইন অনুযায়ী দুর্নীতি দমন কমিশন এখন থেকে সাংবাদিকদের সংবাদ সংগ্রহের জন্য নতুন নীতিমালা প্রণয়ন করেছে। এখন থেকে সংবাদকর্মীরা কমিশনের দেয়া সেই নীতিমালা মেনেই সংবাদ সংগ্রহ করবেন। আপনাদের চাহিদাকৃত তথ্য অফিস চলাকালীন সময়ে প্রতিদিন সকাল 10টার মধ্যে আমাদের এই গেটে আপনারা আমার কাছে দেবেন। আমি আপনাদের গেট থেকে নিয়ে যাব ওই আপনাদের চাহিদাকৃত তথ্যের স্লিপ। চাহিদাকৃত তথ্যের নীতিমালার আলোকে প্রতিদিন বিকাল 4টার সময় আমি আপনাদেরকে এই সকল তথ্য সরবরাহ করব, অবশ্যই নীতিমালার আলোকে। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, কেবলমাত্র কমিশন ডাকলেই আপনারা কমিশনের অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন। অন্যথায় কমিশনের অভ্যন্তরে প্রবেশের অনুমতি দেওয়ার কোনো সুযোগ আমাদের নেই। নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অর্থনীতি সংবাদ। প্রাণ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রংপুর ফাউন্ড্রি লিমিটেড RFL 2011 সালে শেয়ার হোল্ডারদের জন্য 21% লভ্যাংশ ঘোষণা করেছে। সকালে গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে কোম্পানির 32তম বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় RFL এর চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মাহতাবউদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও শেয়ার হোল্ডাররা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, 2011 সালে কোম্পানির কর পূর্ব মুনাফা হয়েছে 38.52 মিলিয়ন টাকা, মোট বিক্রয় হয়েছে 694 মিলিয়ন টাকা এবং রপ্তানি হয়েছে প্রায় 3 মিলিয়ন টাকা। সভায় ব্যবসা উন্নয়নের জন্য শেয়ার হোল্ডার ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। খবরে আবারও পূর্বাচল রিজেন্টন বিরতি, আরও খবর আরেকটু পর। গুপ্তচর বৃত্তির অভিযোগে 30 বছর পাকিস্তানে কারাবাস শেষে দেশে ফিরলেন ভারতীয় বন্দী সুরজিৎ। ইতালির সাথে জার্মানির ম্যাচ মানেই পরাজয়, আজ কি অন্যরকম হবে? আমন্ত্রণ আরও একবার এনটিভির সন্ধ্যার খবরে। ইসলামী ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। 3 দশক পর পাকিস্তানের জেল থেকে মুক্তি পেলেন গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক ভারতীয় বন্দী সুরজিৎ সিং। 80 দশকের শুরুর দিকে পাঞ্জাব সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে পাক সেনারা। 85-তে দেয়া হয় মৃত্যুদণ্ড। 89-তে তৎকালীন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পরামর্শে প্রেসিডেন্ট গোলাম ইশাক খান সাজা কমিয়ে সুরজিৎকে যাবজ্জীবন কারাবাসের ব্যবস্থা করেন। সুরজিতের মুক্তিতে ভারত পাকিস্তান চিরবৈরী দুদেশের সম্পর্ক কিছুটা হলেও উন্নত হবে বলে আশাবাদী উপমহাদেশের রাজনৈতিক বিশ্লেষকেরা। ইরশাদ জাহান স্টেলার, ডেস্ক রিপোর্ট। কূটনীতি, রাজনীতি, মৌলবাদের চাপ বা ষড়যন্ত্র যাই আখ্যা দেয়া হোক না কেন, সব ছাপিয়ে এখন মুখ্য বিষয় হলো পাক জেল থেকে ভারতীয় বন্দীর মুক্তি। কারণ এ ঘটনায় হয়তোবা বদলে যাবে অনেক সমীকরণ। বন্দী হবার সময় যৌবনের মধ্যগগনে থাকা সুরজিৎ সিং এখন 69 বছরের বৃদ্ধ। দীর্ঘ কারাবাস শেষে বের হয়ে প্রথমেই বললেন আর কখনো পাকিস্তানে আসবেন না তিনি। বৃহস্পতিবার সকালে লাহোরের একটি জেল থেকে ছাড়া পাওয়া সুরজিতের জন্য খুলে দেওয়া হয় ওয়াগা সীমান্তের দরজা। এর অনেক আগেই অবশ্য সেখানে পৌঁছে যায় সুরজিতের পরিবার, যারা 2005 সাল পর্যন্ত জানত না তিনি আদৌ বেঁচে আছেন কিনা।
এই 30 বছরে বদলে গেছে অনেক কিছু। মারা গেছেন সুরজিতের এক সন্তানও। তবু শুধু পরিবারই নয়, মুক্তির খবরে খুশির জোয়ার বয়ে গেছে পাঞ্জাবের ফিরোজপুর গ্রামে। গত দুদিন আগে পাকিস্তান ভারত বন্দি মুক্তি ঘিরে শুরু হয় চরম নাটকীয়তা। প্রথমে সরবজিৎ সিং নামে 22 বছর ধরে আটক এক বন্দীকে মুক্তির কথা বলা হলেও পরে পাকিস্তান জানায় মুক্তি পাচ্ছেন সুরজিৎ সিং। নানা প্রশ্ন ওঠে দিল্লির কূটনৈতিক ও প্রশাসনিক মহলে। সেটা কি ভুল ছিল নাকি অন্য কোনো চাপ, তা নিয়ে চলে নিরন্তর জল্পনা। যদিও দুদেশের রাজনৈতিক অস্থিরতার এই মুহূর্তে বন্দি মুক্তির এই ঘটনা কিছুটা হলেও সুবাতাস বইতে সাহায্য করবে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। ইশরাত জাহান, স্টেলা, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। খেলার খবর এবং আবারও ইউরো চ্যাম্পিয়নশিপ প্রসঙ্গ। দ্বিতীয় সেমিফাইনালে রাত 1:45টায় মুখোমুখি হচ্ছে সাবেক দুই চ্যাম্পিয়ন ইতালি ও জার্মানি। তারুণ্য নির্ভর জার্মানরা দাপটের সাথে উঠে এসেছে সেমিতে। বিপরীতে ইতালি এসেছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। কিন্তু বর্তমান ফর্মকে মাপকাঠি ধরলে ভুল করবেন দর্শকরা, কারণ ইতিহাস বলছে ভিন্ন কথা। বড় আসরে ইতালির মুখোমুখিতে কখনো জিততে পারেনি জার্মানরা। এবার কি পারবে তারা? সুব্রত। খবরের শেষ ভাগে AKSTMT বার শিরোনামগুলো আরো একবার মনে করিয়ে দিচ্ছি। স্বাভাবিক হচ্ছে চট্টগ্রাম, বিমান ও রেল যোগাযোগ চালু। উত্তর পূর্বের কয়েকটি জেলার বন্যা পরিস্থিতির অপরিবর্তিত। বিরোধী দলের অনুপস্থিতিতে সংসদে 1,91,738 কোটি টাকার বাজেট পাস। রাজনৈতিক হস্তক্ষেপে গ্রামীণ ব্যাংকের সক্রিয়তা নষ্ট হবে। ব্যাংক রক্ষায় সবার সহযোগিতা চাইলেন ডক্টর ইউনূস। টাই ব্রেকারে পর্তুগালকে বিদায় দিয়ে আবারও ইউরো ফুটবলের ফাইনালে শিরোপাধারী স্পেন। এই ছিল এনটিভির সন্ধ্যার খবরে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।